অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন হারুকি মোরাকামির লেখা নরওয়েজিয়ান উড গল্পের পঞ্চম পর্ব। আমিও যে অচেনা মেয়েদের সাথে সেক্সের জন্য পাগল ছিলাম তা নয়। আমার জন্য ব্যাপারটা ছিল যৌন তাড়না প্রমোশনের একটা সহজ উপায়। তাছাড়া আমি অবশ্যই তাদেরকে স্পর্শ করতে পছন্দ করতাম, খালি সকালে উঠে আর সহ্য হতো না। ঘুম ভাঙলে দেখতাম একটা আজব ধরনের মেয়ে আমার পাশে ঘুমাচ্ছে, ঘর ভর্তি মদের গন্ধ, বিছানার পর্দায় সে স্পেশাল লাভ হোটেল ঝকমারি, আর মাথা বাবাজি হ্যাংওভারে ভারী হয়ে আছে। তারপর সেই মেয়ে ঘুম থেকে উঠবে আর মেঝেতে তার আন্ডারওয়্যার খুঁজবে, আর জামা পরতে পরতে কিছু একটা বলবে, যেমন আশা করি তুমি কন্ডোম ব্যবহার করেছিলে, এই মাসের সবচেয়ে জঘন্য দিন ছিল এটা আমার জন্য। তারপর আয়নার সামনে বসে তার মাথা ব্যথা নিয়ে গজগজ করবে আর লিপস্টিক নকল আইল্যাশ লাগাবে। আমি এদের সাথে পুরো রাত কাটাতে চাইতাম না, কিন্তু রাতে কারফিউ থাকে বলে উপায় থাকতো না। মেয়ে পটাতে চাইলে ডর্ম থেকে সারা রাতের জন্য পাশ নিয়ে বের হতে হতো। পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করে ডর্মে যখন ফেরত যেতাম, তখন নিজের উপর ঘেন্না চলে আসতো। সূর্যের আলোয় মনে হতো চোখ পুড়ে যাচ্ছে, গলার ভেতর সাহারা মরুভূমি, আর মাথা মনে হতো নিজের কাছে আর নেই। এভাবে ৩-৪ মেয়ের সাথে শোয়ার পর একদিন জিজ্ঞাসা করলাম নাগাসাওয়াকে, আচ্ছা, ৭০ জন মেয়ের সাথে সেক্স করার পর তোমার কি মনে হয় না পুরো ব্যাপারটা অর্থহীন? এই কথা প্রমাণ করে তুমি একজন ভদ্রলোক, বলল সে। কনগ্রাচুলেশনস। অচেনা মেয়েদের সাথে সেক্স করে একদম কিছু পাওয়ার নেই। একসময় তুমি স্রেফ বিরক্ত হয়ে যাবে আর নিজেকে ঘৃণা করতে থাকবে। আমার জন্য ব্যাপারটা একই। তাহলে করছো কেন? বলা কঠিন। আচ্ছা, তুমি কি জানো জোয়ানিয়ে দস্তয়েভস্কি কি লিখেছেন? যখন তোমার চারপাশে অসীম সম্ভাবনা, সবচেয়ে কঠিন হলো সেগুলোকে এড়িয়ে যাওয়া। বোঝাতে পারলাম? খানিকটা। আচ্ছা দেখো, সূর্য অস্ত যায়, মেয়েরা বের হয় পান করতে। তারা চারদিকে ঘুরে কিছু একটা খোঁজে। আমি তাদেরকে সেই কিছু একটা দিতে পারি। সোজা কাজ, বোতল খুলে পানি খাওয়ার মতো। বোঝার আগেই আমি তাদেরকে বিছানায় শুইয়ে ফেলব। এটাই তারা চায়। সম্ভাবনা দিয়ে আমি সেটাই বোঝাতে চেয়েছি। তোমার চারপাশে ঘুরছে, এড়াবে কি করে? তোমার একটা বিশেষ ক্ষমতা আছে, আর ক্ষমতা ব্যবহারের সুযোগও আছে। সেখানে চুপ করে বসে তুমি সুযোগ পার হয়ে যাচ্ছে দেখবে, কিছু করবে না? জানি না, আমি কখনো এরকম অবস্থায় পড়িনি। হেসে বললাম, এরকম কিছু আমার কল্পনায়ও আসে না। নিজের সৌভাগ্য নিয়ে চিন্তা করো। বড়লোক হওয়া সত্ত্বেও নাগাসাওয়ার ডর্মে থাকার এই একটাই কারণ, নারীর প্রতি লালসা। ওর বাবা ভয় পাচ্ছিলেন যদি নাগাসাওয়া টোকিওতে একা থাকে, তাহলে সবকিছু বাদ দিয়ে এসব মেয়ে নিয়েই পড়ে থাকবে। তাই ওকে বাধ্য করলেন 4 বছরের জন্য ডরমিটরিতে থাকতে। যদিও নাগাসাওয়ার তাতে কিছু এসে যেত না, এসব ফালতু নিয়ম নিয়ে মাথা ঘামাত না সে। যখন ইচ্ছে হতো ডর্ম থেকে সারা রাতের অনুমতি নিয়ে নারী শিকারে বের হয়ে যেত, অথবা গার্লফ্রেন্ডের ফ্ল্যাটে সারা রাত কাটিয়ে দিত। অনুমতি পাওয়া এমনিতে সহজ কাজ ছিল না, কিন্তু ওর নিজের জন্য কোনো ব্যাপার না এটা। আমার জন্যও না, কারণ আমার অনুমতিও সেই নিয়ে দিত। নাগাসাওয়ার একজন নিয়মিত গার্লফ্রেন্ড ছিল, যার সাথে সে প্রথম বর্ষ থেকে ডেট করছিল। ওর নাম ছিল হাটসুমি। নাগাসাওয়ার সমবয়সী ছিল ও। আমার সাথে কয়েকবার দেখা হয়েছে। খুবই চমৎকার একটা মেয়ে। তার মধ্যে চটকদার কোনো ভাব ছিল না। সত্যি বলতে সে ছিল খুবই সাধারণ। যখন প্রথমবার আমাদের দেখা হলো, আমি ভাবছিলাম কেন নাগাসাওয়া আরও সুন্দরী কাউকে পছন্দ করেনি। কিন্তু যে কেউ ওর সাথে কিছুক্ষণ কথা বলে পছন্দ করতে বাধ্য। সে ছিল চুপচাপ, বুদ্ধিমতী, রসিক আর মমতাময়ী।
সবসময় সুন্দর রুচিশীল জামাকাপড় পরত। আমি হাতসুমিকে খুবই পছন্দ করতাম। হাতসুমির মতো গার্লফ্রেন্ড আমার থাকলে কখনো এইসব সস্তা মেয়ের সাথে ঘুমাতে যেতাম না। সেও আমাকে পছন্দ করত। তার কলেজের প্রথম বর্ষের এক মেয়ের সাথে আমাকে ডেট জুড়ে দেওয়ার চেষ্টা করেছিল, যাতে আমরা ডাবল ডেটে যেতে পারি। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে আমি তা এড়িয়ে গিয়েছিলাম। হাতসুমি দেশের সবচেয়ে নামকরা গার্লস কলেজে পড়ত। আমার পক্ষে সম্ভব ছিল না ওখানকার বড়লোক রাজকন্যাদের সাথে ডেট করবার। হাতসুমি ভালো করেই জানত নাগাসাওয়ার নারী ঘটিত ব্যাপার স্যাপার, কিন্তু এই নিয়ে তার কোনো অভিযোগ ছিল না। সে নাগাসাওয়াকে ভালোবাসত, কিন্তু আলাদা কোনো দাবি ছিল না। আমি হাতসুমির মতো মেয়ের উপযুক্ত নই, নাগাসাওয়া আমার কাছে স্বীকার করেছিল একদিন। আমিও ওর সাথে একমত হয়েছিলাম। সেবারের শীতকালে আমি একটা পার্ট টাইম চাকরি শুরু করলাম, শিনজুকুর একটা ছোট রেকর্ড শপে। বেতন তেমন ছিল না, কিন্তু কাজও সহজ ছিল। সপ্তাহে 3 রাত দোকানে সময় দেয় আর কি। আর তারা আমাকে সস্তার রেকর্ড কিনতে দিত। বড়দিনের উপহার হিসেবে নাউকোর জন্য কিনেছিলাম হেনরি মানচিনের একটা রেকর্ড। নাউকোর প্রিয় গান ডিয়ার হার্ট ছিল রেকর্ডটায়। সুন্দর করে কাগজ আর লাল ফিতে দিয়ে মুড়ে গিফট করেছিলাম। নাউকো আমাকে দিয়েছিল তার নিজের হাতের বোনা উলের দস্তানা। বুড়ো আঙুল একটু ছোট হয়ে গিয়েছিল, কিন্তু হাত ভালোই গরম রাখত দস্তানা জোড়া। ও আম সরি, আর অক্তিম হয়ে বলেছিল সে। আনাড়ি হাতের কাজ। আরে ধুর, ঠিকই আছে। দস্তানা পরে হাত তুলে দেখালাম। আর যাই হোক, তোমাকে এখন আর ঠান্ডায় পকেটে হাত ঢুকিয়ে ঘুরতে হবে না। নাউকো সেবার শীতের ছুটিতে কোবেতে গেল না। আমিও চাকরির জন্য টোকিওতে আটকে গেলাম। তাছাড়া কোবেতে আমার কিছু করার নেই, কারোর সাথে দেখাও করতে চাইছিলাম না। ডর্মের ডাইনিং ছুটিতে বন্ধ থাকায় আমি নাউকোর অ্যাপার্টমেন্টে খেতে যেতাম। নববর্ষের দিন আমরা বাকি সবার মতো রাইস কেক আর স্যুপ খেলাম। 1969। সেই বছরের জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির মধ্যে অনেক কাহিনী হলো। জানুয়ারির শেষে প্রচণ্ড জ্বরে পড়ল স্টর্ম ট্রুপার। বাধ্য হয়ে আমি সেদিন নাউকোর সাথে দেখা হওয়া বাদ দিলাম। অনেক ঝামেলা করে কনসার্টে কিছু ফ্রি টিকিট জোগাড় করেছিলাম। নাউকো বিশেষ করে খুবই আগ্রহ ছিল, কারণ অর্কেস্ট্রাটি ওর প্রিয় ব্র্যামের 4th সিম্ফনি পারফর্ম করেছিল। কিন্তু স্টর্ম ট্রুপার বেচারার অবস্থা খুবই খারাপ ছিল, আর দেখে রাখবে এমন কাউকেও পাইনি। এরকম অবস্থায় ওকে একা ফেলে যাওয়া একদম ঠিক হতো না। আমি ভিনাইল ব্যাগে কিছু বরফ ভরে ওর কপালে রাখলাম, ঠান্ডা তোয়ালে দিয়ে ঘাম মুছে দিলাম, প্রতি ঘন্টায় তাপমাত্রা পরীক্ষা করলাম, এমনকি ওর অন্তর্বাসও বদলে দিলাম। একটা পুরো দিন তার ভয়াবহ জ্বর থাকলো, কিন্তু দ্বিতীয় দিন সকালে সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে ব্যায়াম শুরু করলো, যেন কিছুই হয়নি। ওর তাপমাত্রাও একদম নর্মাল। বিশ্বাস করা কঠিন ছিল যে সে একজন মানুষ। অদ্ভুত, স্টর্ম ট্রুপার বলল। আমার জীবনে কখনো জ্বর হয়নি। এমনভাবে বলল যেন সব আমার দোষ। আমার মেজাজ খারাপ হয়ে গেল। কিন্তু তোমার জ্বর ছিল, আমি বরবাদ হওয়ার টিকিট দুটো দেখিয়ে বললাম। ভাগ্যিস এগুলো ফ্রি টিকিট ছিল, বলল সে। আমার ইচ্ছে করছিল রেডিওটা তুলে বাইরে ফেলে দিই, কিন্তু তার বদলে মাথা ব্যথা নিয়ে বিছানায় গেলাম। সেবার ফেব্রুয়ারিতে অনেক তুষারপাত হলো। মাসের শেষ দিকে আমি আমার ফ্লোরের একজন উচ্চ শ্রেণীর সাথে বোকার মতো মারপিটে জড়িয়ে পড়লাম। তাকে ঘুষি মারলাম। কনক্রিটের ওয়ালে তার মাথা ঢুকে গেল, যদিও সেরকম আহত হয়নি। নাগাসাওয়া ব্যাপারটা মীমাংসা করেছিল। তারপরও ডর্মের প্রধান আমাকে তার অফিসে ডেকে সতর্ক করলেন। এরপর ডর্মে বাস করা আমার জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। শিক্ষাবর্ষ শেষ হলো মার্চে, কিন্তু আমার কিছু ক্রেডিট কম ছিল। রেজাল্ট ছিল মাঝারি মানের,
বেশিরভাগই সি আর ডি, আর অল্প কিছু বি। ওদিকে দ্বিতীয় বর্ষের নতুন টার্ম শুরু করার জন্য প্রয়োজনীয় সব ক্রেডিট নাও করছিল। আমরা একটা পুরো ঋতুচক্র পূর্ণ করলাম। এপ্রিলের মাঝামাঝি গিয়ে নাওকুর বয়স হলো 20। ও আমার চেয়ে 7 মাসের বড় ছিল। আমার জন্ম নভেম্বরে। নাওকুর 20 হওয়ার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার ছিল। আমার কাছে মনে হতো নাওকুর হোক আর আমার হোক, আমাদের বয়স 18 এবং 19-এর মধ্যেই ঘোরাফেরা করা উচিত। 18-র পর 19, 19-এর পর আবার 18। কিন্তু তা না হয়ে তার বয়স হয়ে গেল 20। হেমন্তে আমারও তাই হবে। শুধুমাত্র মৃত মানুষের সবসময় 17 থেকে যায়। ওর জন্মদিনের দিন বৃষ্টি ছিল। ক্লাসের পর আমি একটা কেক নিয়ে স্ট্রিট কারে চড়ে ওর অ্যাপার্টমেন্টে হাজির হলাম। আমাদের অবশ্য উদযাপন করা উচিত, বললাম তাকে। আমার জায়গায় ও হলেও একই জিনিস করতে চাইতাম। একা 20তম জন্মদিন পার করা আমার মতে খুবই দুঃখজনক ব্যাপার। স্ট্রিট কার ছিল লোকজনে ভরা, আর ড্রাইভার মাতালের মতো চালাচ্ছিল। নাওকুর বাসায় যখন পৌঁছলাম তখন কেকের চেহারা ভর্তা হয়ে দাঁড়িয়েছে রোমান কলোসিয়ামের মতো। তারপরে 20টি মোমবাতি জ্বালালাম কেকের ওপর, পর্দা দিয়ে জানালা ঢাকলাম, বাতি নেভালাম, যতটা সম্ভব বার্থডে পার্টির মতো করা যায় করলাম। নাওকো ওয়াইনের বোতল খুলল, আমরা পান করলাম, কেক খেলাম, খুবই সাধারণ একটা ডিনার করলাম। বুঝতে পারছি না বয়স 20 হয়ে যাওয়ায় নিজেকে বোকা বোকা লাগছে, সে বলল। আমি ঠিক প্রস্তুত নই, কেমন যেন অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কেউ পেছন থেকে ঠেলছে। আমার হাতে আরো 7 মাস আছে প্রস্তুত হওয়ার। হাসতে হাসতে আমি বললাম, তুমি কত ভাগ্যবান, এখনো 19। হিংসা সুরে বলেছিল সে। খেতে খেতে আমি তাকে স্টর্মট্রুপারের নতুন সোয়েটারের কাহিনী বললাম। এতদিন বেচারের একটাই সোয়েটার ছিল, স্কুলের নেভি ব্লু সোয়েটার। এখন 2টো সোয়েটার মানে তার জন্য বিশাল ব্যাপার। নতুনটা সুন্দর ছিল, লাল কালো রঙের, উপরে হরিণের মোটিফ করা। কিন্তু সে পরে বের হলেই সবাই হাসাহাসি করত। সে বুঝে উঠতে পারছিল না সমস্যাটা কোথায়। সবাই আমাকে দেখে এত হাসছে কেন ওয়াতানাবে? সে ডাইনিং হলে আমার পাশে বসতে বসতে জানতে চাইল, আমার মাথায় কি কিছু লেগে আছে নাকি? মোটেই না। হাসি চেপে আমি বললাম, হাসির কিছু নেই, সোয়েটারটা সুন্দর হয়েছে। থ্যাঙ্কস। খুশি হয়ে সে বলল। নাওকুর খুব পছন্দ হলো গল্পটা। আমার উচিত ওর সাথে দেখা করা, সে বলল। মাত্র একবার, কক্ষনো না। তুমি ওর মুখের উপর হেসে ফেলবে। তোমার তাই মনে হয়? বাজি ধরে বলতে পারি। আমি ওকে প্রতিদিন দেখি, কিন্তু তারপরেও মাঝে মাঝে হাসি থামাতে কষ্ট হয়। আমরা টেবিল পরিষ্কার করে মেঝেতে বসে গান শুনতে শুনতে বাকি ওয়াইনটুকু শেষ করলাম। আমি 1 গ্লাস শেষ করার আগে ও 2 গ্লাস শেষ করে ফেলল। অন্য দিনের চেয়ে সে রাতে নাওকো অনেক বেশি কথা বলেছিল। সে তার ছোটবেলার কথা বলল, তার স্কুলের কথা, তার পরিবারের কথা। প্রতিটি পর্ব ছিল দীর্ঘ, একদম খুঁটিনাটি বলেছিল। আমি ওর স্মৃতিশক্তি দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নেই। অদ্ভুত কিছু একটা, কোথায় যেন কেমন উলট পালট। প্রত্যেক গল্পের একটা নিজস্ব ধারা ছিল, কিন্তু একটা অংশ থেকে আরেকটা অংশের সংযোগ ছিল না। কিছু বোঝার আগেই গল্প 1 বদলে গল্প 2-তে ঢুকে গেল। সাথে সাথে গল্প 1ও চলছে, আবার গল্প 2-এর কাছে কোথাও যেন গল্প 3 বের হলো, কিন্তু শেষ হলো না। আমি প্রথম প্রথম কিছু মন্তব্য করেছিলাম, পরে বাদ দিলাম। একটা রেকর্ড চালিয়ে দিলাম। গান যখন শেষ হয়ে গেল
পিন তুলে আরেকটা চালালাম। যখন সব রেকর্ড শেষ হয়ে গেল, আবার প্রথম থেকে শুরু করলাম। ওর কাছে সব মিলিয়ে মাত্র 6টা রেকর্ড ছিল। শুরু হলো সার্জেন্ট পিপার্স লোনলি হার্ট ব্যান্ড দিয়ে, শেষ হলো বিল ইভান্সের ওয়ালস ফর ড্যাবি দিয়ে। বাইরে বৃষ্টি হচ্ছিল, সময় যেন নড়ছিল না, আর নাওকো তার কথা বলেই চলছিল। আমি অবশ্য পরে টের পেলাম সমস্যাটা কোথায়। নাওকো তার গল্প বলায় কিছু ব্যাপার এড়িয়ে যাচ্ছিল, যেমন কিজুকি। কিন্তু কিজুকি ছাড়াও আরও কিছু ব্যাপার ছিল, সেগুলো বাদ দিয়ে সে অনেক মামুলি ব্যাপার স্যাপার নিয়ে অনেক যত্নের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে বলছিল। আমি এর আগে তাকে এভাবে কথা বলতে দেখিনি, তাই তাকে বাধাও দেইনি। বলতে চায় বলতে থাকুক। কিন্তু ঘড়ির কাঁটা যখন 11টা ছুঁলো, আমি নার্ভাস হতে শুরু করলাম। সে তখনও কোনো বিরতি না দিয়ে প্রায় 4 ঘন্টা ধরে বকেই চলছে। আমি চিন্তিত হয়ে পড়লাম, কারণ কারফিউ আছে আর আমাকে শেষ ট্রেন ধরতে হবে। তখন হঠাৎ এক জায়গায় কথা বলার সুযোগ পেলাম। বাসায় ফিরে যাওয়ার সময় হয়েছে, শেষ ট্রেন এলো বলে। আমার কথা সে কিছু শুনতে পেয়েছে বলে আমার মনে হলো না, বা শুনলেও কিছু মাথায় ঢোকেনি হয়তো। সে এক মুহূর্তের জন্য বিরতি দিয়ে আবার গল্প বলায় ফিরে গেল। আমি ট্রেনের আশা ছেড়ে দিয়ে আরাম করে বসলাম। দ্বিতীয় বোতলে তখনও কিছু ওয়াইন বাকি ছিল। আমার মনে হলো ওকে মনের কথা খুলে বলতে দেওয়া উচিত। কারফিউ আর ট্রেন জাহান্নামে যাক। এরপর অবশ্য বেশিক্ষণ কথা বলেনি। হঠাৎ করে কিছু বোঝার আগেই গল্প থামিয়ে দিল। তার শেষ শব্দ মনে হলো বাতাসে ভাসতে ভাসতে খসে পড়ল। সে এমনকি যা বলছিল তা শেষও করেনি। তার কথাগুলো স্রেফ হারিয়ে গেল। চেষ্টা করল, কিন্তু আর কিছু বের হলো না। কিছু একটা যেন বদলে গেছে, আর সম্ভবত আমি সেজন্য দায়ী। আমার কথাগুলো হয়তো এতক্ষণে তার কাছে পৌঁছেছে। বুঝতে যে সময় লেগেছে, তাতে গল্প বলার চালিকা শক্তি নষ্ট হয়ে গেছে। ঠোঁট দুটো হালকা খোলা। সে চোখ অর্ধেক ঘুরিয়ে আমার দিকে তাকালো। তাকে দেখে মনে হচ্ছিল কোনো মেশিন, যেটা কিছু করার মাঝখানে প্লাগ খুলে ফেলা হয়েছে। তার চোখ দুটো ঘোলাটে। বাধা দেওয়ার জন্য আমি দুঃখিত, বললাম আমি। কিন্তু ফেরার জন্য দেরি হয়ে যাচ্ছিল, আর তার চোখ থেকে বড় এক ফোঁটা অশ্রু বেরিয়ে গেল। গাল বেয়ে নেমে এটা রেকর্ডের কাভারের উপর ছিটকে পড়ল। প্রথম অশ্রুর অপেক্ষায় ছিল যেন। এরপর অঝোর ধারায় বাকি অশ্রুও বেরিয়ে আসলো। নাওকো যেখানে বসেছিল সেখানে মাদুরে হাত রেখে কাঁদতে থাকলো। আমার জীবনে আমি কখনো এত গভীরভাবে কাউকে কাঁদতে দেখিনি। কাছে গিয়ে তার পিঠে হাত রাখলাম, কিন্তু সহজাত প্রবৃত্তি থেকে তাকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। সে কোনো শব্দ ছাড়া কাঁদছিল, আর তার শরীর কেঁপে উঠছিল। আমার শার্ট ভিজে গেল। একসময় ওর হাত আমার পিঠে এমনভাবে ঘুরছিল যেন সেখানে কিছু খুঁজছে। ওকে বাম হাত দিয়ে আমি ধরেছিলাম, ডান হাত দিয়ে ওর সোজা চুলগুলোর ভেতর হাত বুলালাম, আর অপেক্ষায় থাকলাম কখন কান্না থামে। কিন্তু নাওকুর কান্না বন্ধ হলো না। সে রাতে নাওকুর সাথে বিছানায় গিয়েছিলাম। এমনকি এখনো, এই 20 বছর পরেও আমি সত্যি জানি না আর কোনো উপায় ছিল কিনা। আমার মনে হয় না ভবিষ্যতেও আর কখনো জানতে পারবো। কিন্তু তখন সেই রাতে আমার আর কোনো উপায় ছিল না। তার দুশ্চিন্তা আর অধৈর্য আচরণ আমার কাছ থেকে সে কি চাচ্ছিল সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে যাচ্ছিল। আমি তখন আলো নিভিয়ে দিলাম, আর তার দেহ থেকে আলতো স্পর্শে কাপড়গুলো সরিয়ে তাকে অনাবৃত করে ফেললাম। তার সাথে নিজের কাপড়গুলো খুলে নিলাম। এপ্রিলের সেই বৃষ্টিস্নাত রাত
আমাদের জন্য ক্রমশই উষ্ণ হয়ে উঠল। একজন আরেকজনের নগ্ন দেহকে আমরা এমনভাবে জড়িয়ে রেখেছিলাম যে আমাদের শরীরের উষ্ণতায় পরিবেশের শীতলতা আর আমাদের স্পর্শ করল না। অন্ধকারের মাঝে আমরা একে অপরের দেহের বিভিন্ন অংশ নগ্ন স্পর্শের মাধ্যমে খুঁজে নিচ্ছিলাম। আলোর কোনো প্রয়োজন ছিল না। তার ছোট কোমল স্তন্দটুকে আমার হাতের মুঠোয় নিয়ে চুমু খেয়েছিলাম, আর সে আমার লিঙ্গ চেপে ধরে রেখেছিল। এক উষ্ণ সিক্ত আহ্বানে নাউকো জানিয়ে দিয়েছিল তার ভেতরে আমাকে পাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু যখন তার দেহের ভেতর প্রবেশ করলাম, ব্যথায় তার শরীর কেঁপে উঠল। অবাক হয়ে প্রশ্ন করলাম, এটিই তার প্রথম ছিল কিনা। সে সম্মতিসূচক মাথা ঝাঁকালো। অথচ ভেবেছিলাম সে আর কিছু কি একসাথে শুয়ে অভ্যস্ত। তারপর আমি অনেকটুকু সময় তাকে জড়িয়ে ধরে স্থির পড়ে থাকলাম। একসময় সে শান্ত হয়ে আসলো, আর আমি আবার ধীরে ধীরে নড়তে লাগলাম। অবশেষে সে নীরবতা ভেঙে আমাকে জড়িয়ে ধরে আর্তনাদে ফেটে পড়ল, যা ছিল আমার শোনা করুণতম অর্গাজমের আর্তনাদ। সবকিছুর পর আমি নাউকোকে জিজ্ঞেস করলাম কেন সে কিজুকির সাথে কিছু করেনি। প্রশ্নটা করা ছিল বিশাল ভুল। সাথে সাথে সে ঘুরে শুল, নিঃশব্দে কাঁদতে লাগলো আবার। আমি ক্লজেট থেকে বিছানা বের করে বিছিয়ে তাতে নাউকোকে শুইয়ে চাদর দিয়ে ঢেকে দিলাম তার শরীর। তারপর সিগারেট ধরিয়ে জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখতে থাকলাম। এপ্রিলের অবিরাম বৃষ্টি। সকাল হলে বৃষ্টি থামল। নাউকো আমার দিকে উল্টো ফিরে ঘুমাচ্ছিল, কিন্তু সে হয়তো একদমই ঘুমায়নি। জেগে থাকুক আর ঘুমিয়ে থাকুক, তার ঠোঁটে কোনো কথা ছিল না। সে একদম অনড় পড়েছিল। আমি কয়েকবার কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে কোনো উত্তর দেয়নি, নড়াচড়াও করেনি। অনেকক্ষণ ওর নগ্ন কাঁধের দিকে তাকিয়ে থেকে শেষে সব আশা বাদ দিয়ে উঠে পড়লাম। আগের দিনের আধ খাওয়া কেক টেবিলে পড়েছিল, সিগারেটের ছাইদানি, রেকর্ডের প্লাস্টিক জ্যাকেট, গ্লাস আর ওয়াইনের বোতলে মেঝে নোংরা হয়েছিল। দেখে মনে হচ্ছিল সময় যেন এখানে থমকে গেছে। আমি মেঝে থেকে জিনিসপত্র তুলে পরিষ্কার করে একটা সিঙ্ক থেকে 2 গ্লাস পানি খেলাম। নাউকোর ডেস্কে ছিল একটা ডিকশনারি আর ফ্রেঞ্চ ক্রিয়াপদের চার্ট। দেয়ালে একটা ছবি ছাড়া ক্যালেন্ডার ঝুলানো, খালি সংখ্যা আর দিন মাসের নাম লেখা। মেঝে থেকে তুলে আমি আমার কাপড় পরলাম। শার্টের সামনের দিক তখনও ভেজা আর সেঁতসেঁতে। নাউকোর গন্ধ টের পাওয়া যাচ্ছিল সেখানে। আমি ডেস্কে গিয়ে নোটপ্যাডে লিখলাম, যখন তুমি শান্ত হবে, তোমার সাথে অনেক কিছু নিয়ে কথা বলতে চাই। আমাকে ফোন করো। শুভ জন্মদিন। নাউকোর নগ্ন কাঁধের দিকে আরেকবার তাকিয়ে আস্তে করে দরজা লাগিয়ে বের হয়ে গেলাম আমি। সপ্তাহ পার হয়ে গেল, কোনো ফোন আসলো না। নাউকোর অ্যাপার্টমেন্টে ফোন করে ডেকে আনানোর কোনো ব্যবস্থাও ছিল না। পরের রবিবার সকালে আমি কোকুগঞ্জের ট্রেনে চেপে বসলাম। সে বাসায় ছিল না। দরজা থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়েছিল। জানালা বন্ধ আর পর্দা নামানো। ম্যানেজার বলল, নাউকো 3 দিন আগে তার সবকিছু এখান থেকে নিয়ে চলে গেছে। কোথায় গেছে তার জানা নেই। ডর্মে ফিরে এসে আমি নাউকোর কোবের বাসার ঠিকানায় একটা লম্বা চিঠি লিখলাম। সে যেখানেই গিয়ে থাকুক, তার বাসার লোকজন নিশ্চয়ই সেখানে চিঠি পাঠিয়ে দেবে। আমি চিঠিতে তাকে আমার মনের সব সত্যি কথা খুলে বললাম, আমি অনেক কিছু নিয়ে চিন্তিত নই। এখনো বোঝার চেষ্টা করে যাচ্ছি। হয়তো কিছু সময় লাগবে বুঝতে। একসময় আমার অবস্থান যেখানে ছিল তা এখন আর নেই।
সেজন্য আমার পক্ষে বলা মুশকিল, কোনো প্রতিজ্ঞা করা বা দাবি করা মুশকিল। কিন্তু একটা ব্যাপার ঠিক যে আমরা দুজন দুজনকে অনেক কম জানি। সে যদি আমাকে সময় দেয়, আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে বোঝার। যাই হোক না কেন, আমি চাই আমাদের আবার দেখা হোক, আর আমরা আগের মতো একটা লম্বা হাঁটায় যেতে চাই। যখন আমি কিচুকিকে হারিয়েছিলাম এমন একজনকে যার সাথে মন খুলে সত্যি কথা বলতে পারতাম, নিজের অনুভূতি পুরোপুরি জানাতে পারতাম। আমার মনে হচ্ছিল নাওকোর সাথেও সেটা সম্ভব। আমার যা দরকার ছিল তা আমার আর ওর মধ্যে আছে, আর সেজন্যই আমাদের সম্পর্কে এরকম একটা বাঁক নিয়েছে। আমি যা করেছি তা করা হয়তো ঠিক হয়নি, যদিও আমি বিশ্বাস করি সে সময়ে আমার আর কিছু করার ছিল না। তোমার জন্য যে আবেগ আমি তখন অনুভব করছিলাম তা এর আগে আমার কখনো হয়নি কারো জন্য। আমি তোমার উত্তর চাই, উত্তর যা হোক না কেন আমাকে তা জানাতেই হবে। কোনো উত্তর এলো না। আমার ভেতর থেকে কিছু একটা হারিয়ে গেল, যেন গুহা থেকে বের হয়ে কিছু একটা আর ফিরে আসেনি। অস্বাভাবিক হালকা লাগতো নিজেকে। শব্দ যেন ভেতরে ফাঁপা প্রতিধ্বনি তুলত। আমি আগের চেয়ে ভালোভাবে ক্লাস করা শুরু করলাম। লেকচার খুবই ফালতু হতো, আমি কারোর সাথে কথাও বলতাম না, কিন্তু আর কিছু করারও ছিল না। লেকচার হলের সামনের সারিতে আমি একা বসে থাকতাম, আর কোনো কথা বলতাম না। একা একা খেতাম, ধূমপানও ছেড়ে দিয়েছিলাম। আপনারা শুনছিলেন হারুকি মুরাকামির লেখা নরওয়েজিয়ান উড গল্পের ৫ম পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।